আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, ধান আমাদের প্রধান খাদ্য ফসল, খাদ্যশস্য। বাংলাদেশের প্রায় 64 জেলায় আমরা ধান চাষ করে থাকি। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গলেরও অনেক এলাকায় ধান চাষ করা হয়। বর্তমানে সময়টি চলছে, এটি আমাদের কৃষির বোরো মৌসুম চলছে। এই বোরো মৌসুমে আমরা নানা প্রকার উচ্চ ফলনশীল ধানের চাষ করে থাকি। অনেক দিন আগেকাল থেকেই আমাদের পিছনে যেই পিতৃপুরুষরা ছিলেন, ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে শত শত বছর ধরে ধান চাষ করে আসছেন। যুগ এবং দিনের পরিবর্তনের কারণে ধীরে ধীরে কিন্তু আসলে উচ্চ ফলনশীল জাতের ধানের চাষের সংখ্যা বেড়েছে। বিভিন্ন প্রকার সার, কীটনাশক, বালানাশকের ব্যবহার বেড়েছে এবং আমরা বেশি পরিমাণ ধানের ফলন পেতে শুরু করেছি। আমাদের দেশের মাটি আসলে ধান চাষের উপযুক্ত হওয়ার কারণে আমরা মোটামুটি ধান চাষ করলে একটি ভালো ফসল পাই। কিন্তু যে উচ্চ ফলনশীল কিছু জাত আমরা চাষ করছি বর্তমানে, এগুলো থেকে আমরা যতটুকু ফলন পাই তার চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ ফলন নিয়ে আসা সম্ভব। কিন্তু আমাদের সঠিক বৈজ্ঞানিক জ্ঞান না থাকায়, বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে আমরা ধান চাষ না করার কারণে আমরা কিন্তু সেটি পাচ্ছি না। তো সেই কারণে যাতে করে আপনারা আ ধানের ফলন আরো বেশি বাড়াতে পারেন, ধানে কোন সময় কোন সার প্রয়োগ করতে হবে, কিভাবে জমি তৈরি করতে হবে, কিভাবে বীজ শোধন করতে হবে, সার্বিক বিষয়ে কিভাবে কোন ধরনের রোগবালাই নিয়ন্ত্রণ করতে হবে, টোটাল বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সুবিধার্থে একটি পূর্ণাঙ্গ গাইড রচনা করেছি। সেই গাইডের এই যে র কপিটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। এটার পিডিএফ কপিটা আপনাদেরকে আমি দিতে পারবো। সেই ক্ষেত্রে আমার এই ভিডিওর স্ক্রিনে যে WhatsApp নাম্বারটি আছে, WhatsApp এর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আমি আপনাদেরকে একটি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি। এই বিকাশ নাম্বারটি হচ্ছে 01717005357। এই বিকাশ নাম্বারে আপনারা মাত্র ৳১০০ সেন্ড মানি করে আমাকে জানালে আপনাদেরকে আমি এই বইটার পিডিএফ কপিটা আপনাদেরকে দিয়ে দিব এবং সেই পিডিএফ এ আপনারা মোটামুটি কম বেশি সব ধরনের গাইডলাইন পাবেন। আপনারা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইয়ের শুরুতেই ধানের বীজ শোধন সম্পর্কে আলোচনা করা হয়েছে যে কিভাবে আমরা ধান চাষের ক্ষেত্রে বীজ শোধন করতে পারি। বীজ শোধন কিন্তু ধান চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমাদের ধানের যে রোগগুলো হয়ে থাকে, সেই রোগগুলোর একটি বড় অংশ হয়ে থাকে কিন্তু বীজ শোধন না করতে পারার কারণে। সেই কারণে বীজ শোধনের পরিপূর্ণ পদ্ধতিগুলো কিভাবে আপনি করতে পারেন, কার্বন ডাইজিম এবং থিরাম দিয়ে কিভাবে করতে পারেন, এবং করার প্রসিডিউর গুলো কিভাবে কি, আবার ওই যে ক্রুজ ব্যবহার করে আপনারা কিভাবে করতে পারেন, প্রোভ্যাক্স ব্যবহার করে কিভাবে করতে পারেন, সেই ধাপগুলো বিস্তারিত সব দেওয়া রয়েছে। তারপরে আরো অন্যান্য যে মেকানিক্যাল পদ্ধতিগুলো আছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। এখানে ধানের বীজে কিভাবে আপনারা জাগ দিবেন, কিভাবে ধানের বীজতলা তৈরি করবেন, বীজতলা তৈরির ক্ষেত্রে কি কি প্রসিডিউর এবং সেই ক্ষেত্রে কিভাবে আপনারা বীজতলা নির্বাচন করবেন এবং সেটি তৈরি করবেন। এবং তার পাশাপাশি বীজতলা তৈরির ক্ষেত্রে আপনারা কি কি ধরনের সার এবং কি কি পিজিআর বা কি কি বিষয়গুলো দিয়ে বীজতলাটা সুন্দর করে সাজাবেন সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে এখানে এই যে বীজতলার যত্ন সম্পর্কে, অর্থাৎ বীজতলা তৈরি করার পরে আপনি চারা রোপণ করবেন, মানে বীজগুলো বপন করবেন কিভাবে সেই পদ্ধতি সম্পর্কে এবং কিভাবে সেচ ব্যবস্থাপনা করবেন, কিভাবে সার ব্যবস্থাপনা করবেন, রোগ ব্যবস্থাপনা করবেন বীজতলায়, সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা বীজতলায় আমাদের চারা তৈরি হওয়ার পরে আমরা যে মূল জমিতে রোপণ করব সেই জমিটা কিভাবে প্রস্তুত করতে হবে, জমি প্রস্তুত করার সময় কি কি জৈব সার দিতে হবে, কি কি অজৈব সার দিতে হবে, কিভাবে কোনটির সাথে কোনটি দিতে হবে সে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে কোন সার কতটুকু পরিমাণে দিতে হবে একদম বিজ্ঞান ভিত্তিক নিয়ম অনুযায়ী যেটা, সেভাবে এখানে আলোচনা করা হয়েছে। জমিটা কিভাবে আপনারা সার দিয়ে পুরোপুরি প্রস্তুত করবেন, কিভাবে আপনারা চারা রোপণ করবেন, চারা রোপণের ডিসট্যান্স কতটুকু থাকতে হবে, সেই বিষয়ে বিজ্ঞান ভিত্তিক যে নিয়মগুলো, সেই নিয়মগুলো অনুযায়ী এখানে লেখা হয়েছে। এবং পরবর্তীতে আপনারা কিভাবে ইউরিয়া সারের উপরি প্রয়োগ করবেন, কয় কিস্তিতে করবেন, কিভাবে করবেন সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং বিঘা প্রতি কতটুকু পরিমাণে আপনারা দিবেন, সার প্রয়োগের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং ইউরিয়ার পাশাপাশি কিন্তু এমওপি সারও উপরি প্রয়োগ করা লাগে, সেটি আপনারা কতটুকু পরিমাণে কিভাবে করবেন সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আলোচনা করা হয়েছে গাছে যেই অত্যাবশ্যকীয় নিউট্রিয়েন্ট গুলো বা পুষ্টি উপাদানগুলো প্রয়োজন, প্রায় 11-12টি প্রয়োজন। তার মধ্যে আমরা যেই সারগুলো প্রয়োগ করে থাকি এই পুষ্টি উপাদানগুলো গাছে সাপ্লাই দেওয়ার জন্য। সেই গাছ হওয়ার পরে গাছের যে শারীরিক বিভিন্ন লক্ষণ, সে লক্ষণ দেখে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে গাছে কোন পুষ্টির অভাব রয়েছে, সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। যে নাইট্রোজেনের কাজ,
অভাবজনিত লক্ষণ, কিভাবে আমরা নাইট্রোজেন সার দিতে পারি, কতটুকু পরিমাণে দিতে হবে, কি ধরনের অভাব দেখা দিলে, ফসফরাস সম্পর্কে, পটাশিয়াম সম্পর্কে, তারপরে হচ্ছে সালফার, ক্যালসিয়াম, প্রত্যেকটি পুষ্টি উপাদানের অভাবজনিত কি লক্ষণ থাকতে পারে এবং লক্ষণ দেখা দিলে আমরা কিভাবে সেটির সমাধান করব, সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে জিঙ্ক সম্পর্কে, ম্যাগনেসিয়াম সম্পর্কে, বোরন সম্পর্কে, প্রতিটি উপাদান সম্পর্কে, সার সম্পর্কে এবং সেটির অভাবজনিত লক্ষণ গাছে এবং দেখা দিলে কিভাবে সেটি সমাধান করতে হবে। সকল বিষয় এখানে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি পুষ্টি উপাদান নিয়ে। তারপরে সেচ ব্যবস্থাপনা অর্থাৎ বোরো ধান চাষের ক্ষেত্রে আমরা কখন কতটুকু পানি দিব, কোন সময় পানি দিতে হবে অবশ্যই, আবার কোন সময় পানি দেওয়া যাবে না। সেই বিষয়গুলো কিন্তু আলাদাভাবে এখানে সুন্দরভাবে বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে। এরপরে ধানে যে সকল ক্ষতিকর পোকামাকড় আক্রমণ করে, সেই সকল পোকামাকড় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। সে সকল পোকামাকড়ের আক্রমণের লক্ষণ, পোকাগুলোর ছবি সহ এখানে দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা চাষ করলে পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং কিভাবে আমরা এই পোকামাকড়ের হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করব, তার বিভিন্ন প্রকার পদ্ধতি, বিভিন্ন প্রকার মেকানিক্যাল পদ্ধতি, জৈবিক পদ্ধতি, বিভিন্ন প্রকার কেমিক্যাল পদ্ধতি, বিভিন্ন ধরনের ট্রাপ, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং অনেকগুলো মেকানিক্যাল সমাধান অর্থাৎ অনেক ধরনের মেকানিক্যাল ব্যবস্থা এবং রাসায়নিক ব্যবস্থা অর্থাৎ কোন ধরনের কীটনাশক কি পরিমাণ ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। মাজরা পোকা সম্পর্কে, কারেন্ট পোকা সম্পর্কে, সবগুলো সম্পর্কে বিস্তারিত এদের আক্রমণের লক্ষণ এবং কিভাবে এটি কন্ট্রোল করতে হবে সে বিষয়ে। পাতা মোড়ানো পোকা, তারপরে হচ্ছে যত প্রকার কেমিক্যাল আছে আরকি এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটি প্রকার কেমিক্যাল নিয়ে কিন্তু এখানে লেখা হয়েছে। তারপরে হচ্ছে এই যে পোকাগুলো কেন আক্রমণ করে, কোন পরিবেশে করে, কিরকম পরিবেশ রাখলে আক্রমণ করার সম্ভাবনা কম থাকবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যত প্রকার পোকার আক্রমণ আছে, শীষ কাঁটালেদা পোকা, অর্থাৎ যত প্রকার পোকাই আক্রমণ করে সব ধরনের পোকা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। শুঁঙি পোকা, সবুজ পাতা ফড়িং সম্পর্কে আলোচনা করা হয়েছে, টুগনু ভাইরাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে আক্রমণকারী বিভিন্ন প্রকার ছত্রাক যেই রোগ হয়, পচনজনিত রোগগুলো আছে, ধানের ব্লাস্ট রোগ, তারপরে হচ্ছে তারপরে খোলা পোড়া রোগ, তারপরে হচ্ছে খোলা পচা রোগ, ধানের বাকানি রোগ যেটা, সেই বাকানি রোগ সম্পর্কে, তারপরে হচ্ছে লক্ষ্মী ছড়া বা লক্ষ্মীর রোগ সম্পর্কে, তারপরে পাতায় ফোস্কা পড়া যে লিফ স্পট রোগটা দেখা যায়, লিফ স্কার যে রোগটা দেখা যায় সেটা সম্পর্কে, তারপরে হচ্ছে চারা পচার যেই সমস্যাটি আছে, চারা পচা রোগ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো থাকে, যেমন ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগটি খুব বেশি আক্রমণ করে, সেটি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেটা কিভাবে সমাধান করতে হবে, কি ওষুধ প্রয়োগ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে ব্যাকটেরিয়াল লিফ স্ট্রিক বা পাতা ঝলসানো রোগ, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এবং কি ধরনের অ্যান্টিবায়োটিক, ছত্রাকনাশক কি ব্যবহার করতে হবে সবগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ব্যাকটেরিয়ার কারণে যে গোড়াপচজনিত রোগ সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। নেমাটোডের আক্রমণ যে উফরা রোগ হয়, সেই উফরা রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিভাবে নেমাটোড দমন করতে হবে সে বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বোরো ধানের যে সাধারণ আগাছাগুলো আছে, অর্থাৎ যে আগাছাগুলো বোরো ধানকে আক্রমণ করতে পারে সে আগাছাগুলো সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এবং সে আগাছাগুলো ধ্বংস করার জন্য কখন কি ধরনের কোন গ্রুপের আগাছানাশক আমরা ব্যবহার করতে পারি, কত মাত্রায় ব্যবহার করতে পারি সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। ধানে ইঁদুর একটি মহাবালাই, অনেক বড় ধরনের সমস্যা। সেই ইঁদুরকে কতভাবে দমন করা যায় সেই পদ্ধতিগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে এই বোরো ধানের সংগ্রহ পদ্ধতি, কিভাবে আমরা ধানটি সংগ্রহ করব, তারপরে ধানটি আমরা কিভাবে মাড়াই করব, কিভাবে সেটি সংরক্ষণ করব, সেসব বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তার পাশাপাশি চাষ চলাকালীন সময়ে বিভিন্ন প্রকার অনুখাদ্য, পিজিআর এগুলো আমরা কখন কিভাবে দিব সে বিষয়ে কিন্তু এখানে আলোচনা রয়েছে। তো আপনারা এই বইটার পিডিএফ অর্থাৎ অনলাইন যে পিডিএফ ভার্সনটা সেটি আমি আপনাদের জন্য এভেইলেবল করতে পারছি। আপনারা যদি এই পিডিএফ ভার্সনটি নিতে চান, এই ধান চাষের বৈজ্ঞানিক পদ্ধতির বইটি নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমি যে বিকাশ নাম্বারটি আপনাদের লিখে দিয়েছি 017170057, এই বিকাশ নাম্বারে আপনারা ৳100 সেন্ড মানি করে আমাকে জানালে আমি এই পিডিএফ বইটি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই পিডিএফ বইটি এরকম করে প্রিন্ট করে নিয়ে তারপরে আপনারা এটি থেকে পড়ে ধান চাষ বিষয়ক যাবতীয় বৈজ্ঞানিক তথ্যগুলো সহজে পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী চাষ করলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো ফলন আশা করতে পারেন। সেক্ষেত্রে আমার এই ভিডিও স্ক্রিনের উপরে যেই হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা আমাকে এই টাকাটা পাঠিয়ে জানালে আমি সঙ্গে আপনাদেরকে এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
আর আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।